স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি আমি শাবনাম আজিম। আবারও আলোচনায় রাজনীতি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য তো আছেই। প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে রাজনীতিতে ভারত ইস্যু আলোচিত হচ্ছে। আগামী নির্বাচন, পাল্টাপাল্টি রাজনীতি এবং রাজনৈতিক হিসেব নিকেশ নিয়ে কথা বলবো আজকের একাত্তর সংযোগে। এবং আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন রাশিক রহমান, আওয়ামী লীগ নেতা, আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগের টেবিলে। এবং যখন পাল্টাপাল্টি অবস্থায় একটি রাজনৈতিক অবস্থান, সেই জায়গা থেকেই শুরু করে এবং শুরু করতে চাই আমি মোশাররফ হোসেনকে দিয়ে। তার আগে বলে নিতে চাই দর্শক, যে কোনো সময় আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের মন্তব্য এবং করতে পারেন আপনি যে কোনো প্রশ্ন। যদি মোশাররফ হোসেনের কাছেই চলে আসি, যখন নির্বাচন কমিশনটি গঠন হয় তখনই আপনাদের মহাসচিব মির্জা ফখরুল বলছিলেন যে এর কার্যকারিতা দেখে, এর কার্যক্রম দেখে, এর কিভাবে কাজ করছে সবকিছু দেখে আপনারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আপনারা কি করবেন। তো এক মাস তো পেরিয়ে গেল এবং এর অধীনে আমরা স্থানীয় সরকারের কিছু নির্বাচন দেখব, আগামীতেও বেশ কিছু নির্বাচন সামনে আছে। এই পুরো সময়টির পর, এক মাস পার হয়ে যাবার পর, আজকে আপনাদের মূল্যায়নটি কেমন এই নির্বাচন কমিশন নিয়ে, সেটা যদি আগে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচকবৃন্দকে এবং একাত্তরের দর্শক শ্রোতাদেরকে। আসলে বিএনপি, আপনি যে কথাটি বলেছেন যে এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পর আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছে যে যে প্রত্যাশা মানুষের ছিল সেই প্রত্যাশা কিন্তু এই নির্বাচন কমিশন মাধ্যমে পূরণ হয় নাই। বরং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়েছে, তাদের কাছ থেকে নাম নেওয়া হয়েছে, অথচ যাকে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হলো তাকে আমরা দেখলাম যে তরিকল ফেডারেশন নামক একটি সংগঠনের মাধ্যমে তার নাম এসেছে বলে মিডিয়া আমরা দেখেছি যে সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাকে দেওয়া হয়েছে। এবং এই লোকটি সম্পর্কে কিন্তু বহু বিতর্ক রয়েছে। সেই বিতর্কের অবসান হয়ে গেছে, আমরা এখানে বসে আসলে সেই বিতর্ক করেছি, সেই পুরনো আলোচনায় যেতে চাই আমি। তারপরও আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তারপরও দেখতে চাই কি করে। আপনি যে কথাটি বলেছেন যে 18টি নির্বাচন হয়েছে, এর মধ্যে স্থানীয় সরকার, 3টি পৌরসভা এবং 15টি উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, এই 18টির মধ্যে আমি যে জেলার বাসিন্দা পটুয়াখালী, এবং যে বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জনাব নুরুল হুদা সাহেব, উনি পটুয়াখালীর বাসিন্দা। তা আমরা ভেবেছিলাম পটুয়াখালীর লোকজন হিসাবে যে আমাদের জেলার একজন লোক বাংলাদেশের নির্বাচন কমিশন, সুতরাং হুদা কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল হয়তো পটুয়াখালী বা বরিশালের লোক হিসাবে উনি একটু মাজা সোজা করে দাঁড়াবেন। উনি নির্বাচনের 6 তারিখ নির্বাচন হয়েছে, উনি 2 তারিখ পটুয়াখালীতেও সফর করেছিলেন। ওখানে উনি বলেছিলেন তার সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলের একটি সভায় যে আমি আমার জেলায়, অন্য বাংলাদেশে কোথায় কি হয়, আমার জেলায় আমি একটি বিতর্কিত অথবা যেখানে জনগণ ভোট দিতে পারবে না এই ধরনের নির্বাচন আমি দেখতে চাই না। আপনি যদি একটু শুনে অত্যন্ত মর্মাহত হবেন যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের বাড়ি থেকে যেখানে যে উপজেলাটি নির্বাচন হয়েছে, রাঙ্গাবালী সমুদ্রের মধ্যে একটি উপজেলা, তার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এবং বিএনপির পক্ষ থেকে আপনি বলেছিলেন, আমাদের মুখপাত্র রিজভী আহমেদ বলেছিলেন যে 25 কিলোমিটার দূরের নির্বাচন কিভাবে হয় আমরা দেখতে চাই। সেখানে আমরা দেখেছি 9:30টার মধ্যে, সকাল 9:30টার মধ্যে সেই নির্বাচন শেষ হয়ে গেছে। এবং আওয়ামী লীগের প্রার্থী 34,000 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে, বিএনপির প্রার্থীর ভোটের সংখ্যা 2223। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি আওয়ামী লীগের, আমি বিতর্কে যেতে চাই না, এখানে রাশিক রহমান আছে বা নাজমুল ভাই সাংবাদিক আছে, আপনিও আছেন, যে বাংলাদেশে আমরা যদি নরমাল রাজনৈতিক যদি শতকরা হিসাবও বলি যে আওয়ামী লীগ 40%, বিএনপিকে কেউ 35% বলেন, কেউ 34% বলেন, এই ভোট পেয়ে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয় বা আওয়ামী লীগরা এই ভোটটা পায়। সেখানে হয়েছে যে কোনো নির্বাচনের যদি আপনি পার্সেন্টেজ লক্ষ্য করেন, পপুলার ভোটের যেটা, এটা নিশ্চয় আমার নির্বাচনী এলাকায় গত 45 বছর আমি একটু শেষ করতে দেন, বিএনপি যতবার ইলেকশন করেছেন কোনোদিন 3000 এর বেশি পান না। আমি আপনি শুনুন, এটা বাস্তবতা, এখানে এরকম অনেক এরিয়া আছে। উনি হয়তো সামগ্রিক আমি বাংলা সামগ্রিক দিয়ে তুমি পিন পয়েন্ট, না আমি বলছি সামগ্রিকের বাস্তবতা যেটা সাবনুম বলছিলেন সেটা কিন্তু অনেক আগে, আগে না আমি দেখছি তো, আমি বলছি সেখানে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 34,000, বিএনপি মাত্র 2223 ভোট পাবে। এটা কি বাস্তবতা? কারণ আপনি পত্রিকাগুলো দেখেন, মিডিয়াটা দেখেন, যে ওই দিনের 6 তারিখ 7 তারিখের মিডিয়া দেখেন যে সকাল 9টার মধ্যে নির্বাচন শেষ করে দিয়েছে।
সেখানে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, জোর করে ছিল পিটানো হয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি। সুতরাং আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রথম নির্বাচনে আমরা দেখেছি এই প্রত্যাশা আমাদের চরমভাবে ব্যর্থ হয়েছে। আর আরেকটি যে জিনিসটি ব্যাপার, ঠিক আছে নির্বাচনে অনেক সময়, কারণ এখানে তো নির্বাচন আমি যখন রাশেক রহমান একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমি বলার সাথে সাথে উনি কিন্তু আমার কথার একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তো কথা বলছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আমরা তো কথা বলছি না সরকারের বিরুদ্ধে। তা সরকারের মাথা ব্যথা কেন? কারণ সরকার তার যে নীল নকশা নির্বাচন কমিশনে দেওয়া হচ্ছে সেই অনুসারে রাশেক রহমান কথা বলছেন ভোটারদের ব্যাপারে। একই কথা, ভোটার আর নির্বাচন কমিশন আর সরকার তিনটি কিন্তু এক নয়। এখন কিন্তু এক হয়ে গেছে। এখন সরকার আর নির্বাচন কমিশন আমি আপনার কাছে আসবো, কিন্তু আগে আমি যেহেতু সিনিয়র সাংবাদিক আছেন আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এই তিনটি আসলে এক হয়েছে নাকি এখন সম্ভব না? না, আমি একটু ব্যাখ্যা দিতে চাই। আপনার কথার মাঝখানে যখন উনি বা আমি ঢুকে পড়লাম, বিষয়টা ছিল আওয়ামী লীগ বিএনপির বাস্তবতা নিয়ে, নির্বাচন কমিশনের ভূমিকা। সেখানে কিন্তু আজকে বলে রাশেক রহমান কিন্তু এসে বললেন নির্বাচন কমিশনকে অবস্থা যখন আমি একটু বলি, যেমন আমরা দেখেছি যে একটা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতেই পারে, এটা স্বাভাবিক, কারণ এটা ভোটারদের নিজস্ব ইচ্ছা যে আমি ভোট দেবো কি ভোট দেবো না। সেখানে যদি 5% ভোটারকে বা 6% বা 10% বা 20% ভোটারকে নির্বাচন কমিশনের এমন দায়িত্ব থাকে না যে আমি ওইটাকে 60% দেখাতে হবে, যেটা হয়েছে সেটা দেখাবে। জি, আমি আবারও আপনার কাছে যদি রাশেক রহমানের বক্তব্য শুনি। আমি আসলে এই কথাটা বলেছি, আমি আসলে কথাটা যেটা বলার চেষ্টা করেছি, আমি আপনাকে একটু সহযোগিতা করি। আমি নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছি না, আমি অবশ্যই আমার দলকে ডিফেন্ড করবো এবং জনগণকে ডিফেন্ড করবো, এই জন্য তো রাজনীতি করি, ওতে দোষ নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে তথ্য দিচ্ছেন তাতে করে এই কারণে বিভ্রান্তি সৃষ্টি হবে যে 1996 সালে রংপুর মিঠাপুকুর বাংলাদেশ 23-5 এই নির্বাচনী এলাকায় নির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি তিনটি দলই অংশগ্রহণ করেছে। 1996 সালে। আপনি মাঝখানে বললেন না, আমার কথা শুনেন। সেই নির্বাচনে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে পেল 96,000, আর বিএনপির সুলতান সাহেব ধানের শীষ নিয়ে পেলেন 3,200 ভোট। অর্থাৎ আমি জাতীয় পার্টি কত বলেন? না, জাতীয় পার্টি 86,000 বা 87,000 পেল। হ্যাঁ বলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওটাকে যদি আপনি প্রোগ্রেশন করে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশে এখনো অনেক এলাকা আছে যেখানে বিএনপি 3,000-এর কম ভোট পায়। আমার কথা শেষ করতে, সুতরাং আপনার বাসা থেকে কোন জায়গায় 25 কিলোমিটার দূরে বলেই সেখানে বিএনপি 2,500 ভোট পেতে পারবে না, এই ধরনের বক্তব্য না দিয়ে বরঞ্চ ওখানে যে সত্যি কোনো অনিয়ম হয়েছে সেটাকে পিন পয়েন্ট করে কোন একটা তথ্য দিন। এটা দিয়ে হবে না। এরকম বহু জায়গা আছে, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যান, সেখানে গেলে দেখা যাবে আপনার বিএনপি পাচ্ছে 1,500। হয়তোবা সেই সিস্টেমে এটা একটা পড়তে পারে। সো আমি শুধু বলছি আপনি ওইভাবে কোনো তথ্য উপস্থাপন করেন না, আরো গঠনমূলক তথ্য দেওয়ার দরকার, আই বিলিভ। আর সবচেয়ে বড় কথা কি, যে যেই নির্বাচন কমিশনার সাহেব জাজ দায়িত্ব গ্রহণ করলেন, এখন পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে, এই যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হলো 12টি, তার ভিতরে 5টি জয় করেছে আওয়ামী লীগ, 3টি জয় করেছে বিএনপি, আপনার দল। তা আমি তো এখানে কোথাও খুব আনকন্ট্রোল, নিয়ন্ত্রণবিহীন সংঘর্ষ, ভায়োলেন্স, প্রাণের হানি, এই ধরনের খবর আমার চোখে পড়েনি। না, দুজন মারা গেছে দেখে যাই, বলছি নিয়ন্ত্রণহীন। বাংলাদেশের নির্বাচনে সহিংসতা হয়, মানুষ মৃত্যুবরণ করে, আহত হয়, এটা কাম্য নয়। কিন্তু আমি বলছি নিয়ন্ত্রণহীন, লাগামহীন ভায়োলেন্স হয়েছে এনার আন্ডারে, এটা ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী দিনে আমাদের কাছে নির্বাচনই একমাত্র উপায় আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার ক্ষেত্রে। আমি কোনো কিছু শুরু করার আগেই যদি একজন ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করে ফেলি, তাহলে সে কাজ করবে কিভাবে? দু-তিনটা পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে কি, যে যেটা নিয়ে ওনারা বিতর্ক করলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের সংখ্যা বা শতাংশ কিরকম। যেই নির্বাচনগুলোতে দু দলের অংশগ্রহণ ছিল এবং যেটাকে ইংরেজিতে বলে ওয়েল কন্টেস্টেড ইলেকশন হয়েছে, সেগুলোতে আমরা দেখেছি 33-34 এরকম থাকে বিএনপি আওয়ামী লীগ। কখনো কখনো যখন সুইপিং ভিক্টরি হয় তখন সেটা 40-তে গিয়ে থাকে, আওয়ামী লীগ ওটা পেয়েছে, বিএনপি ওটা পেয়েছে। এছাড়া ওই 32-33-34 মধ্যে বিএনপি আওয়ামী লীগ ওঠানামা করে। এটা হচ্ছে সারা দেশের সব ভোট যোগ করলে কোনো একটি আসনে বা কোনো একটি কেন্দ্রে কখনোই এই হিসাবটা মিলবে না। এমনও আসন আছে
কেন্দ্র তো বটেই, যেখানে বিএনপি জামানত হারায়, আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জিতে, আবার আওয়ামী লীগ ব্যবধানে জিতে, বিএনপি জামানত হারায়। সো এই পার্থক্য হতে পারে। আপনি যে কেন্দ্রের উদাহরণ দিলেন, এটিকে একটি কেন্দ্রের একটা উপজেলা একটা আসনের সমানই প্রায়। ফলে এরকম সংসদ নির্বাচনে কিন্তু এরকম ফলাফল বিভিন্ন সময় আমরা দেখেছি, যে এক প্রার্থী একেবারে জামানত হারানোর মতো ভোট পায়, আরেক প্রার্থী বিশাল ভোট পায়, এটা হতে পারে। আর যেটা আপনি বলছিলেন যে দুই দলের যেই তুলনাটা, এটা হচ্ছে সামগ্রিকভাবে সব আসন নিয়ে, এবং সেটি হচ্ছে ওই যে বললাম যে ওয়েল কন্টেস্টেড ইলেকশন। সেখানে তো গত নির্বাচনে বিএনপি যায়নি, এরপর থেকে বিএনপির অবস্থান কি সেটাও এখন পর্যন্ত পরীক্ষিত না। আওয়ামী লীগের সবশেষ নির্বাচন নিয়ে বক্তব্য আছে, যেহেতু এটা ওয়েল কন্টেস্টেড ছিল না, ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতখানি বেড়েছে বা কমেছে এটাও পরীক্ষিত না। আগামী নির্বাচনটাই সেই পরীক্ষাটা হবে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমার মনে হয় যে দলের অবস্থান, ভোটের সংখ্যা জানি না, উল্টাটাও তো হতে পারে। আবার এমন হতে পারে যে সবশেষ বিএনপি যেই ভোট পেয়েছে, গত 7 বছরে বিএনপি যে রাজনীতি করেছে, তাতে করে তার চেয়েও কমে যেতে পারে ভোট। আবার টানা 7 বছর ক্ষমতায় থাকার অনেক অসুবিধা আছে, সুবিধার পাশাপাশি, সে কারণে আওয়ামী লীগের ভোটও কমতে পারে। আবার এত ভালো কাজ করেছে তার জন্য অনেক বাড়তেও পারে। এসবই কিন্তু ভবিষ্যৎ বলে দেবে, আমাদের অনুমানের উপর এখন পুরো বলতে পারি। এবং পাশাপাশি নাজমা সাহেব, আরেকটা জিনিস আমি জানতে চাই, যে সিসির বিষয়টা একটু বলতে চাই। জি, সেটা হচ্ছে কি যে উনি নতুন দায়িত্ব নিয়েছেন, নতুন একটা কমিশনের উনি প্রধান। ওনাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই বিএনপি ওনার সমালোচনা করেছে, বিরোধিতা করেছে। যেটা উনি বলছিলেন যে একজন লোক তার অতীতে কি সেটা বিচারে যদি আমি আগে ভাগেই তার ব্যাপারে একটা অবস্থান নিয়ে নেই, তাহলে কিন্তু তার কাছ থেকে ভালো কিছু যেমন আশা করব না, আর ওই ব্যক্তিটাও এক ধরনের, জানি না, হিউম্যান বিং তো আমরা, আমি যদি প্রতিনিয়ত একরকমের বাধা, সমালোচনা, কটূক্তির মুখে থাকতে চাই, তাহলে হয়তো অ্যাজ হিউম্যান বিং তার পারফরমেন্স কি হবে আমরা জানি না। কিন্তু যেই স্থানীয় নির্বাচনগুলো হয়েছে, ওইটা কোনো পরীক্ষাই না। কেন আমি বলছি আপনাকে, যে ওনার আলটিমেট গোল কিন্তু জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনেও যাতে ওনার গ্রহণযোগ্যতা থাকে, সেই চেষ্টা তো উনি করবেন, উনি এবং তার কমিশন। আর এই যে মশা মেরে, মাছি মেরে হাত নষ্ট করার চেষ্টা কেন করবেন, খুদ খেয়ে কেন পেট নষ্ট করবেন? এটা একটা স্থানীয় নির্বাচন, এবং একটি স্থানীয় নির্বাচনে যদি সরকারি দলের মানুষও গোহারা হেরে যায়, তাতেও কিন্তু দলের বা সরকারের কিছু এসে যায় না, কমিশনের কি আসে যায়। সো কমিশনের এবং সরকারের যেখানটায় আপনাদের আপত্তি এবং পর্যবেক্ষণ, সেই দুটোই কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। তার আগে সরকার বা কমিশন সেই গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা হারাতে চাইবে। আমাকে একটা বিরতিতে যেতে হবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করিও না, তার আগে আমি নাজমা সাহেবের কাছে আরেকটা জিনিস জানতে চাই, না হলে আমি পরের আলোচনাটার মধ্যে ঢুকতে পারছি না। সেটা হচ্ছে খুব ছোট করে যদি বলেন, যে যিনি মানে আমাদের এখানে মোশাররফ হোসেন যে অভিযোগটি তুললেন, কোন রকম সমালোচনা, অভিযোগটি তুললেন একদম সরাসরি, সেটিকে আসলে গণমাধ্যমে সেভাবে কি এসেছে আমি ছোট্ট করে যদি বলেন। উনি নির্দিষ্ট যেই কথা বলেছেন, এটা আমার মানে খেয়াল নেই, বা সেভাবে আমার অনুসরণ করা হয়। আসলে প্রতিদিন সংবাদপত্র, আমি জানতে চাচ্ছিলাম, প্রতিদিন সংবাদপত্র পড়ে এবং টেলিভিশন দেখে ওরকম বড় কিছু হলে মাথায় থাকতো, নিশ্চয়ই থাকে। সেখানে আমি এখান থেকে একটু প্রশ্ন আপনার কাছে রাখবো, তবে একটা বিরতিতে আমি যাচ্ছি। স্থানীয় নির্বাচনটা যেমন করে হয়েছে, এটা আসলে টেরই পাওয়া যায়নি, ফলে ওরকম বড় কিছু ঘটলে আমি জানতাম। দর্শক, নিচ্ছি বিরতি। একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ। আমি রাশিক রহমানকে থামিয়ে দিয়ে চলে গেছিলাম। আপনার একটি প্রশ্ন ছিল, আমি যদি আপনার কাছেই আসি, আপনি যে প্রশ্নটি করতে চাচ্ছিলেন। আপনি মোশাররফ ভাইকে দিয়ে শুরু করেন, আমি আমার প্রশ্ন ভুলে গেছি, ওখান থেকে শুরু করেন, আমি আবার আসবো, কারণ এত লম্বা ব্রেকের পর এটা আসলে মনে থাকে না, এটা প্রথম ভাগে যাওয়া উচিত ছিল। আপনি ওনাকে দিয়ে আসেন, থাকতেও পারি না, আমাদের নিতেই হয়। আপনি আমাকে 1.5 মিনিট দেন, তাহলে তার বিজ্ঞপ্তিকে এক্সকিউজ আপনার পালা। ঠিক আছে, উনি বলে আসুক, তখন দিয়ে আমাকে পালা শুনি আগে উনি কি করতে চান। তাহলে আমার প্রশ্নটি রাখতে হয়। সেক্ষেত্রে হচ্ছে কি, যেমনটা আমরা শুনছিলাম যে গণমাধ্যমে তো সেভাবে কোনো মানে বড় কিছু ঘটলে কিন্তু আমরা জানতে পারতাম বা আমাদের নজরে আসতো। সেখান থেকে আমার যে প্রশ্নটি, আপনারা যেভাবে মূল্যায়নটি করলেন 1 মাসের নির্বাচন কমিশনের কাজকে, সেখান থেকে আপনারা কি আপনাদের জায়গা থেকে আসলে এখন ততটুকু নিজেদের মূল্যায়নটি করতে পারছেন, যে জনসংযোগ আপনারা কতটুকু করতে পেরেছেন? আপনারা বারবার বলছেন জনসংযোগের ক্ষেত্রে, মানুষের সাথে বা সভা সমাবেশ করার ক্ষেত্রে সব জায়গায় নাকি সরকার বাধা দিচ্ছে। আপনারা আসলে কতটুকু জনগণের কাছে পৌঁছতে পারছেন, বা আপনাদের দল কতটুকু সংগঠিত হয়ে উঠতে পারলো, সেটার মূল্যায়ন কি আপনাদের হয়েছে কিনা, সেটুকু আমার জানার খুব ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটি বলছেন, যে আমাদের কথা না, এটা মিডিয়ার কথা। আপনি দেখবেন যে এই যে কিছুদিন পূর্বে এই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে একটি জনগণকে সচেতনমূলক লিফলেট বিতরণের একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম।
নাজমুল আশরাফ ভাই সাংবাদিক এখানে আছেন, সেই লিফলেট বিতরণে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে আমাদের নিতে করে। সুতরাং এই সরকারের তো কোনো সহনশীলতা নেই। এই সরকার বিএনপিকে দেখলেই ভয়। আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করেছেন। আপনি অবস্থান কর্মসূচি কোথায়? আপনি অবস্থান কর্মসূচি ঢাকাতে আপনার যেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সরকার এবং একটি এরিয়া নির্দিষ্ট করে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনি বাংলাদেশে অনেক জায়গায় যদি আপনি দেখেন, যদি এই বিষয়টা যদি আমি মেনে নিই, তো ঢাকার বাইরে তো কোথাও কোনো বাধা নেই। ঢাকার বাইরে তো পত্রিকা দেখেন, নারায়ণগঞ্জে আমাদের মিটিং এ বাধা দেওয়া হয়েছে, আপনার পিরোজপুরে বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেনকে আঘাত করা হয়েছে, সারা বাংলাদেশে পুলিশ এখানে বাধা দিয়েছে। সুতরাং সামান্য একটি বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেখানে সরকার চলে যাওয়া বা সরকার থাকা নিয়ে কোনো প্রশ্ন না, গণ দাবি নিয়ে আমরা জনগণকে সচেতন করতে চাইছি, সেখানে তাদের এই অবস্থা। আরেকটি আপনি যে কথাটি বলেছেন, আশরাফ ভাই বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা এখন কোথায়। আসলে জনপ্রিয়তার কিন্তু কিছু মাপকাঠি আছে, সেই মাপকাঠিগুলি আপনি কিভাবে অনুধাবন করবেন? জনগণের রেসপন্স, বাংলাদেশে যে কথাটি আশরাফ ভাই বলেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের যে একটি সমর্থন সেটা নির্ণয় করা যায়, কিন্তু বাংলাদেশে তো সেই সবার অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা কি। আজকে দেখবেন এই সরকারের আমলে একটা সরকারের জনপ্রিয়তা বা সরকার জনপ্রিয়তা হারা, এটা আমরা কিভাবে বুঝবো? এই সরকারের দুর্নীতি আজকে সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। এই সরকারের আমলে আজকে বাংলাদেশ ব্যাংক লুট হচ্ছে। এই সরকারের আমলে আজকেও আপনার দুদকের চেয়ারম্যান বলেছে যে বাংলাদেশের ব্যাংকগুলিতে আজকে দুর্নীতির মহামারীতে আকার ধারণ করেছে। আজকে এই সরকারের আমলে আপনি দেখবেন যে এই এমপি মন্ত্রীদের সম্পত্তির হার কতটুকু বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী বলছে যে যদি সরকার ক্ষমতায় থাকে বা সরকারি দলে থাকে তাহলে সম্পদ বাড়তেই পারে, তার কোনো অতিরিক্ত টেনশন থাকে না বা ব্যবসা বাণিজ্য করতে কোনো অসুবিধা হয় না। এই সরকার আজকে দুর্নীতি এমন জায়গায় গেছে যে তার মন্ত্রীদের বিরুদ্ধেও কিন্তু তারা মামলা করতে বাধ্য হয়েছে। আজকে দেখেন আপনি আগে গৃহায়ণ তার বিচার হচ্ছে, আজকে বদির বিচার হচ্ছে, আমাদের এলাকার তার বিচার হচ্ছে, এবং সেখানে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন তিনি চান এবং সেক্ষেত্রে সব রকম ব্যবস্থা উনি নিতে চাচ্ছেন। সেখান থেকে বিএনপিকে নির্বাচনে যেন বিএনপিও আসতে পারে তার জন্য কি আপনারা আসলে কোন রকম কোনো চিন্তা নিয়েছেন কিনা? আমাদের চিন্তা যেটা সেটা হচ্ছে আমরা তো আহ্বান জানাচ্ছি যে সকলে অংশগ্রহণ করুক, এবং ওনারা যে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা আমি কিছু সিমটম দেখতে পারি। সেটা না হয় আজকে গণমাধ্যমে আলাপ নাই করলাম, তবে অনেক লাইটার নোট আমি বলতে পারি মোশাররফ ভাই যখন আজকে সুন্দর মোদি কোড বা মুজিব কোড যেভাবে আপনি এটা দেখেন, এটাও কিন্তু একটা ইন্ডিকেটর যদি প্রস্তুত হচ্ছেন আগামী দিনে ইলেকশনের জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এখন বাস্তবতা কি আমরা একটু অবজেক্টিভ ভাবে অ্যানালিসিস করি। এই যে উনি দুর্নীতির কথা বললেন, এই সরকার দুর্নীতি করছে, এই সরকার ফ্যাসিস্ট সরকার, এই সরকার অত্যাচার করছে, আমাকে সংগ্রাম আন্দোলন করতে দিচ্ছে না, এই কথা অকপটে তিনি তো প্রতিদিন বলছেন গণমাধ্যমে। এটা কি গণতান্ত্রিক পরিবেশ না? এটা কি তার মুক্ত মতের প্রকাশ করার অধিকারের অন্যতম একটা পরিচায়ক না? কিন্তু আমি যখন এই কথা বলবো তখন তিনি কথার উপরে আরেকটা কথা বলবেন, এটাই আমাদের স্বভাব বাঙালি হিসেবে, এটা আমরা করে থাকি। অন টপ অফ দ্যাট, আজকে যেখানে এই সরকার বা দুর্নীতি দমন কমিশনকে আমাদের সাধুবাদ জানানোর কথা, যে এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত সাবেক মন্ত্রী বলুন, বর্তমান এমপি বলুন, তারা দুদকে যাচ্ছেন, তাদের নামে মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, এবং 46 বছরের ইতিহাসে কোনো প্রভাবশালী ব্যক্তিকে কোনোদিন দুর্নীতি দমন ব্যুরো অথবা কমিশন কোনো অবস্থায় তার বারান্দায় হাঁটাহাঁটিও করতে দেখা যায়নি, এমনকি অন্তরীণও হতে দেখা যায়নি, জেলখানাও যেতে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সরকার পরিচালনা করছেন, আমাদের সেই সাহস এবং সক্ষমতা আছে যেখানে আমরা নিজ দলের দুর্নীতিবাজ অ্যাটলিস্ট অভিযোগ আছে তাদেরকে সহ অন্য সকল ব্যক্তিকে আইনের আওতায় আনার সক্ষমতা রাখি। সেটাকে যদি একটা বৃহৎ রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা সাধুবাদ না জানান, উৎসাহিত না করেন, তাহলে ভালো কাজ আপনি আগামী দিনে করবেন কিভাবে? তিনি বলতে চাইছেন সীমা লঙ্ঘন করেছে এমন এক অবস্থা গেছে সরকারের করে কোনো উপায় নেই। ব্যাপারটা কি তাই? কেনেডীয় আদালতে কি বলা হয় যে পদ্মা সেতুর কোনো দুর্নীতি হয়নি, কিন্তু তার বহু আগেই আমরা মন্ত্রী সরিয়েছি, আমরা সচিবকে জেলে পাঠিয়েছি, দেখা গেল সবই মিথ্যা। এই তো বাস্তবতা। আমি বলছি যে ইলেকশনকেও কেন্দ্র করে আমাদের একটা কালচার অফ এনকারেজমেন্ট, অর্থাৎ উৎসাহ দেওয়ার একটা পরিবেশ, উৎসাহিত এগিয়ে যাওয়ার একটা পরিবেশের প্রয়োজন আছে। আর নাজমুল ভাই কিন্তু একটা কথা বলেছেন, এটা আমি সবসময় বলি, যে কোনো নির্বাচনে যত বড় ইলেকশন কমিশনেরই আপনি দেন না কেন, সেখানে যদি নদীর দুটি প্রবাহ, একটি উপর থেকে দেখা যায়, এটা নিচে থাকে, কারেন্ট ক্রস কারেন্ট, এই দুটির যদি উপস্থিতি না থাকে নির্বাচন কোনোদিন সুন্দর হবে না। আমি বিশ্বাস করি বিএনপি যদি আজকে নির্বাচনে আসে, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পাওয়া সম্ভব, কিন্তু ওনাদেরকে মনে রাখতে হবে
উনি যে বলছেন সরকারের বাধার কারণে তিনি আন্দোলন করতে পারছেন না, আমি তো দেখছি ব্যাপারটাকে অন্যভাবে। উনি রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছেন, আমি দেখতে পাচ্ছি। উনি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে 1000-1500 লোককে নিয়ে মিটিং করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। সমস্যা হয়ে গেছে, আপনার প্রশ্নে সমস্যাটা নিহিত। সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে আজকে বিএনপির কোন নেতা আপনি খুঁজে পাবেন না যিনি আগের দিনের মতো গ্রামে গঞ্জে গিয়ে খুলিতে খুলিতে হাটে হাটে গিয়ে বা উঠোনে দাঁড়িয়ে মানুষকে তো সংগঠিত করে এইসব আন্দোলনের সাথে সম্পৃক্ত করবেন। তারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের আন্দোলনে অভ্যস্ত হয়ে গেছেন। আর সবশেষে আমার যে প্রশ্ন ছিল, এটা আমার মনে এসেছে, যেহেতু তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি সকলের প্রশিক্ষণের দায় দায়িত্ব ওনার, আমি যদি ওনায় প্রশ্ন করি যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার না হয়ে বিএনপির মনোপুত প্রধান নির্বাচন কমিশনার কাকে হিসেবে দেখতে চান, নামটা কি আপনি এখন বলতে পারবেন? 4-5টা নাম আমরা তো আমাদের দলের পক্ষ থেকে তো নাম দেওয়া হয়েছে নিরপেক্ষ লোক। আপনাদের না, আমি ওটাই, আমি দৈন্য দেখাই, ব্যাংক অফ সিটি দেখাই। আপনি আমাকে বলেন তো আপনার দল থেকে 4-5 জনের নাম কি কি? আমাদের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আহমেদ সাহেবের নাম দেওয়া হয়েছে, আপনার ডক্টর সাদাত হোসেনের নাম দেওয়া হয়েছে, স্বাধীন মালিকের নাম দেওয়া হয়েছে, ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় বিশেষজ্ঞ, তাদের নাম দেওয়া হয়েছে। কে হলে আপনারা খুশি হতেন? হওয়ার কিছু না, এখানে নিরপেক্ষ লোক কারা সেটাকে আপনি দেখতে হবে। আপনি যেই লোক, যে লোক আগে ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগ থেকে সংসদে নির্বাচন করেছেন, যে লোক পটুয়াখালীতে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কনভেনর ছিলেন, যে লোক জনতার মঞ্চে ছিলেন, তাকে দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করবেন, এটা কি বিশ্বাসযোগ্য? বাংলাদেশের একজন নাগরিক যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তার মূল অযোগ্যতা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। না, সেটা তো বলা হয়নি, যেটা হওয়ার কথা ছিল মূল যোগ্যতা। আরেকটা প্রশ্ন যাচ্ছে না, মানে আমি আসলে বুঝতে পারছি না, আপনারা নাম দিয়েছেন, অন্যান্য যে রাজনৈতিক দল তারাও নাম দিয়েছে, আপনাদের নামটি আসেনি বলে অন্য কোনো রাজনৈতিক দলের নাম কি এসেছে বলে কি বাংলাদেশে তো অনেক যাদের গ্রহণযোগ্য লোক এরকম বহু ছিল। নিরপেক্ষ শব্দটি কোড আনকোড, এটা কিন্তু খুবই আসলে কমপ্লেক্স একটা বিষয় বলে আমরা আমাকে একটা সিম্পল স্টেটমেন্ট করতে দেন। ওনার কথায় একটা জিনিস নিহত আছে, প্রধান নির্বাচন কমিশনার যিনি হোক তিনি গণমানুষের কোন সংগ্রাম যুদ্ধের সাথে যদি কোনোদিন জড়িত থাকেন, এটাই তার অযোগ্যতা। না, এটা না। সেই দলকে দিয়ে আপনি দেশে ভালো চাবেন কিভাবে? আপনি যে শুনেন, জি আমি একটু নাজমুল আশরাফের কাছে একটু শুনে আসি। জি না, দুটো বিষয় আমি বলি। ওএনসিসি চিফ ইলেকশন কমিশনার ছাত্রলীগ করেননি, ছাত্র ইউনিয়ন করতেন। ছাত্রলীগ করতেন উনি, আপনার তথ্য ভুল। উনি ছাত্রলীগের ফজলুল্লাহের নির্বাচিত নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ছাত্রলীগের প্যানেল থেকে। জি, আন্দোলনের বিষয়ে উনি বলছিলেন যে সরকার করতে দেয় না, তিনি আবার উদাহরণ দিলেন। এখন বিষয়টা হলো কি যে আন্দোলনের নামে আমরা এক সময় সহিংসতা দেখেছি, জি, ফলে ওটাকে আন্দোলন বলা যায় না যেমন, এবং সেই সহিংসতার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যে 20 দলীয় জোটের আন্দোলনের ডাক দেওয়া মানে কি তাহলে আগুন সন্ত্রাস হবে? আবার সেই আগুন সন্ত্রাসের সাথে বিএনপি কতটুকু সম্পৃক্ত ছিল কি ছিল না সেটি নিয়ে আবার বিতর্ক আছে। এখন আন্দোলন কিন্তু সত্যিকার অর্থে যেটা আশিক ভাই বলছিলেন যে একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণসংযোগের মাধ্যমে জনে জনে বাড়ি বাড়ি মহল্লা পাড়া পাড়ায় গিয়ে মানুষকে বুঝিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে এসে যে ভাবে আন্দোলনটা তৈরি হয় ওইভাবে কিন্তু আমরা বিএনপিকে করতে দেখিনি। আবার কেন্দ্রীয়ভাবে যখন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ঢাকা শহরে বিভিন্ন সময় আপনাদের জনসভা করতে দিয়েছে, কখনো দেয়নি। না দেওয়ার পেছনে হয়তো ওই ধরনের ঘটনার ভয় ভীতিও কাজ করতে পারে। জনসভা ঢাকায় একটা করলে পরে নিশ্চয়ই তার রাজনৈতিক সুবিধা অনেক আছে, মানুষের কাছে মেসেজ পৌঁছানো। একটা জনসভায় ধরে নিলাম সর্বোচ্চ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ লোক আসে, সেখানে কিছু কথা বললেন, 5 লাখ লোক শুনলো। এই যে গণমাধ্যমের প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, ওতে কিন্তু 16 কোটি মানুষই বুঝতে পারছে। ফলে আপনার রাজনৈতিক এজেন্ডা জনগণের কাছে মেসেজ পৌঁছানোর জন্য রাস্তাঘাটের কর্মসূচির দরকার নাই। যুগ পাল্টেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমরা নিজেদেরকে সভ্য উন্নত মনে করি, আমরা যদি তথ্য প্রযুক্তির সুবিধা নিতে চাই, আমরা যদি বিজ্ঞানের সুবিধা নিতে চাই, তাহলে কিন্তু আমরা গণমাধ্যম ব্যবহার করে ঘরোয়াভাবে ব্যক্তি পর্যায়ে নানানভাবে কিন্তু মেসেজ দেওয়া সম্ভব, মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করা সম্ভব। রাস্তাঘাট বন্ধ করে যানজট লাগিয়ে মানুষের দুর্ভোগ ঘটিয়ে এই জনসভা আন্দোলন এবং ওই ধরনের কর্মসূচি কখনই নিয়ন্ত্রণে থাকে না। যখন আপনি হরতাল অবরোধ এই ধরনের কর্মসূচি দেবেন, ওর মধ্যে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়, ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে যদি সরে এসে আমরা শান্তিপূর্ণ, কিন্তু আপনার যে লক্ষ্য 16 কোটি মানুষের কাছে বার্তা পৌঁছানো, সেটা কিন্তু করা সম্ভব। সেরকম কাজ করার ক্ষেত্রে তো বাধা দেখছি না। কে বলছে আপনি বাধা? আমি আসলে আমাকে একটা বিরতি যেতে হবে, আমি ফিরে এসে আপনি সব গণমাধ্যমকে সমানভাবে আচরণ করছে, সব গণমাধ্যমকে সমানভাবে আচরণ করছে।
আচ্ছা যেভাবে কোনো লেন্স তো দেখতে পাচ্ছি সকল গণমাধ্যমে কিন্তু গণমাধ্যমের পাশাপাশি এখন সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ আছে। আমি একটা বিরতিতে আমাকে যেতে হবে। আরো অনেক বেশি মানুষের রিচ করা সম্ভব। আরেকজন আমন্ত্রণ একাত্তর সংযোগে এবং আপনাদের সাথে আছে শবনম নাসিম। কথা হচ্ছিল রাজনীতি পাল্টাপাল্টি নিয়ে এবং যে প্রশ্ন রাখতেই চাই, আজকে বিএনপি নেতারা বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে, তবে শেখ হাসিনার অধীনে নয়। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন যে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেবে। সেখান থেকে আমি প্রথমেই মোশাররফ হোসেনের কাছে আপনার কাছে খুব ছোট করে জানতে চাই যে এই যে আপনারা যে বলছেন যে যাবেন না, এবং সংবিধানের জায়গা থেকে কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার অধীনেই আসলে নির্বাচনটি হবে, এরকম পরিস্থিতির মধ্যেই আছি, তাহলে যদি না যান শেখ হাসিনার অধীনে নির্বাচন, তাহলে আপনারা কি করবেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে নির্বাচনের জন্য একটি সমান মাঠ দরকার, কিন্তু আপনি দেখবেন যে বর্তমান যেভাবে সংবিধানকে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংশোধন করা হয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। তো প্রধানমন্ত্রীকে রেখে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা কিন্তু খুবই কঠিন কাজ, সেটা যে হোক না কেন, প্রাইম মিনিস্টার হয় শেখ হাসিনা হোক অথবা অন্য যে কোনো হোক, কারণ পাওয়ারটা এমনিভাবে করা হয়েছে। এবং এই সংবিধানে আপনি অদ্ভুত একটি বিষয় আছে, আপনি যদি দেখেন 57 অনুচ্ছেদ যদি আপনি দেখেন যে কোনো কারণে যদি কোনো নির্বাচন না হয়, যতদিন পর্যন্ত ইলেকশন না হবে ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী দায়িত্ব অব্যাহত রাখবেন। সুতরাং এখানেও কিন্তু একটা ক্ষমতাকে চিরস্থায়ী করার একটি ব্যবস্থা রাখা হয়েছে। তো যার জন্য আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার, সবার সমান স্পষ্ট করে বলে দিয়েছে যে এভাবে এই নির্বাচনে আসতে হবে। তাহলে আপনারা কি করবেন? না, এটা সময় বলে দেবে, কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। কারণ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য যা দরকার, প্রশাসনকে তারা দলীয়করণ, তারা বাংলাদেশের বিরোধী দলকে দমন, এবং আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য যত ধরনের তাদের কেরিশমা করা দরকার সেগুলি করেই তারা নির্বাচন দিতে চায়। তো বিএনপিতে এই ফাঁদে পা দেবে বলে আমরা মনে করি। আমি রাশিদ রহমানের কাছে আসতে চাই যে একই সাথে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে এই যে আদালত নিয়ে বারবার কথা বলছি বিএনপি, সেখানে তো আসলে একরকম আমরা আদালতের বক্তব্যের ক্ষেত্রেও আমরা দেখছি আদালত অমান্য হচ্ছে কিনা আমি জানি না বিষয়টি, এবং একই সাথে রাজনীতি আদালতের মানে বিচারিক কার্যক্রম সবকিছুতে প্রভাবিত করার একটি বিষয় বোধ হয়ে থেকে যাচ্ছে। সেখানে আসলে বিএনপি যদি না আসে কি হবে? না, প্রথম কথা হচ্ছে যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মোশাররফ ভাইয়ের ক্যামেরা ধরলেও বোঝা যাবে যে নির্বাচন ওনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে করবেন। কিন্তু এই যে কথাবার্তা যেগুলো আসছে, এটা তো একটু লজ্জাস্কর। কারণ 2017 সালে সংবিধানের এসেন্সটা কি? আপনি যে গণতান্ত্রিক, আপনি যে গণতান্ত্রিক রাষ্ট্র সত্তার অংশীদার, এর মানে কি? যে 80 সেকেন্ডের জন্য রাষ্ট্র নিয়ন্ত্রণ বা শাসনের ভার একজন অনির্বাচিত ব্যক্তির কাছে যেতে পারে না। সুতরাং জনপ্রতিনিধিত্ব হচ্ছে মূল ব্যাপার এই সিস্টেমটা। এবং কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে যে চিন্তা করেন, এটাকে বলা হবে কন্টিনিউয়েশন, অর্থাৎ দেশে যুদ্ধ হতে পারে, একটি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তাহলে কি নির্বাচন হলো না, বিলম্বিত হলো, তার জন্য আমরা অন্য কোনো সেকেন্ডারি মেজারে যাব? অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব থাকতে হবে একজন জনতা দ্বারা, জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তির হাতে। ফিলোসফিক্যাল এই যে ডিভাইড, দর্শনের উপর নির্ভর এই যে ব্যবধান বা দূরত্ব, এই যদি আমরা গোছাতে না পারি, বহু নির্বাচন হবে, সরকার বদল হবে, কিন্তু সত্যিকার অর্থে নিজেকে আধুনিক সভ্যতার একজন বলে আমরা দাবি করতে পারবো না। আমরা মোশাররফ ভাইয়ের মাধ্যমে আজকের দিনে অ্যাটলিস্ট বিএনপির কাছে অ্যাপিল জানাতে পারি যে আসলে আমরা সভ্য হই এবং আগামীর দিকে এগিয়ে যাই। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি যে নির্বাচন কমিশনের কথা বলছেন বা পুলিশের কথা বলছেন, সেনাবাহিনীর কথা, সকলেই তো আমার দেশের সন্তান। সুতরাং আপনি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে কাউকে বিশ্বাস করতে পারছেন, কাউকে পারছেন না, এই জায়গাটা তৈরি না করে যেটা করা দরকার, জনগণকে সাথে নিন, যারা এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবেন তারা যাতে বোঝে যে অবারিত ধারায় জনসমর্থন আপনার সাথে আছে। আর একটা কথা এখানে অ্যাড করতে চাই, ইফ আই এম নট মিস্টেকেন, ওনাদের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা কে এম হাসান সাহেব মনে হয় সরাসরি ভাবে বিএনপির সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ এই নজির তো রয়েছে যেখানে ওনারাই বিশ্বাস করেছেন যে কে এম হাসানের মতো একজন পার্টিজান লোক সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। সুতরাং বাংলাদেশের একজন স্বর্ণ সন্তান মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশের সংকটের সময় জনতার মঞ্চ তিনি সংগঠিত করেননি, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন আর সব সচিবের মতোই, যারা বিএনপির সাথে জড়িত ওরকম সচিবদের সাথেও কিন্তু হয়েছে। তাকে নিয়ে প্রশ্ন তুলে আগামী দিনে একটা নতুন নির্বাচনের জন্য যে আমাদের অপেক্ষা, সেই অপেক্ষাটা বিষে পরিপূর্ণ করাটা কি ঠিক হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন থাকতে হবে। আর 2 নম্বর কথা, আমি মোশাররফ ভাইকে
প্রশিক্ষণের পার্সপেক্টিভ থেকে বলতে চাই, জালালউদ্দিন রুমি বলেছিলেন যে আমি যখন চালাক ছিলাম তখন শুধু পৃথিবী পরিবর্তন করতে চাইতাম, কিন্তু যখন আমি বুদ্ধিমান হলাম, আমার জ্ঞানের গভীরতা বৃদ্ধি পেল, তখন আমি আসলে নিজেকেই পরিবর্তন করতে চাই। তাই ওনাদের জন্য আমার একটি বার্তা যে ভাই, আপনি নির্বাচনের জন্য প্রস্তুত হন, নিজেকে পরিবর্তন করুন, পেট্রোল বোমা থেকে দূরে সরে আসুন, জনগণের কাছে যান, প্রথমে ক্ষমা প্রার্থনা করুন যে আপনাদেরকে জ্বালিয়েছি, পুড়িয়েছি, মেরেছি। হ্যাঁ ভাই, এখন গ্যাসের দাম বাড়লে আমাদের পীড়ার সৃষ্টি হয়, এখন বিদ্যুতের দাম বাড়লে আমরা কষ্ট পাই, আমাদেরকে নতুন করে সুযোগ দিন। এছাড়া আমার মনে হয় না আর যেসব জিনিস নিয়ে ওনারা কথা বলছেন খুব বেশি এগোনো যাবে। All it requires little bit of change in their attitude and the way they look at things. আর কিছু কিন্তু লাগবে না। আর আপনি আদালতের যে কথাটা বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার শেষ পর্যন্ত জেলই হবে, এটার কারণ কি? এটা আপনি কিভাবে বলেন? আমি বলছি আমার বলতে প্রধানমন্ত্রী বলে সেখানে আদালত কারণটা বলছি, কারণ বলার সুযোগ নাই, এটা বিচারাধীন একটা বিষয়। কারণ না এটা বিচারাধীন বিষয়। খালেদা জিয়ার যিনি আইনজীবী, তিনি নিজে হাতে পিটিশন দিয়েছেন কোর্টকে যে 1,24 লক্ষ টাকা যা জিয়া অরফানেজের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছিল তা ইতিমধ্যে আমরা পরিশোধ করেছি। এই বক্তব্য দেওয়ার পরে ফেরেশতা আনলেও বোধহয় রায়টা বিপক্ষে যাওয়া থেকে প্রতিহত হবে। আমি নাজমুল আশরাফের বক্তব্য নিয়ে শেষ করব। যখন নৈতিক জায়গাটা দুর্বল থাকবে, যেমন আমি এটা সবসময় বলে থাকি যে কিয়ামত পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে না একটা গণতান্ত্রিক দেশে। ফলে শাসন ব্যবস্থায় সংবিধানে এখন যে বিধান আছে সে মোতাবেক হতে হবে। ওনারা বলছেন যে শেখ হাসিনার অধীনে ওনারা নির্বাচন করবেন না, কারণ ওনার অধীনে বা তার দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে? এখন পাল্টাপাল্টি বক্তব্য আসতে পারে। ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সে দাবি করা উচিত। আমি শেখ হাসিনার আন্ডারে করবো না, আওয়ামী লীগের আন্ডারে করবো না বলে বলা উচিত নির্বাচনের সময় আমি এটা চাই, সেটা চাই, সেটা চাই। যেরকম অনেক কিছু গত নির্বাচনে অফার করা হয়েছিল, ওনারা নেন নাই, সেগুলো করলে বরং সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেই শর্তগুলো হতে হবে নির্বাচন কমিশনের জন্য এই করতে হবে, সরকারের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য, প্রশাসনে যারা নিয়োজিত তাদের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, এরকম বিভিন্ন স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে যদি বিভিন্ন শর্ত দেওয়া হয় সেগুলো যদি মানে, তাহলে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে। গণমাধ্যম যৌক্তিক দাবি না, এটা আমি একটু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে সেনাবাহিনী চাওয়া হয়েছে, সরকার কিন্তু দেয় নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে সরকার তার নিজের স্বার্থের বাইরে নির্বাচন কমিশনের কোনো কথা। আজ আমাদের হাতে সময় আমাদের শেষ করতে হবে এবং প্রশ্ন রেখে যেতে চাই। অনেক কিছু আপনি বলতে পারেন, আজকের দিনে প্রশ্ন রেখে যেতেই কিন্তু আপনি হয়। জানেন কি করলে ভালো নির্বাচন হবে? সমস্যা হচ্ছে আপনার দলের আওয়ামী লীগের আমলে বাংলাদেশের ইতিহাস বলে আওয়ামী লীগের অধীনে কখনোই হয় না। বলেন আপোষ, আমরা 73 তো ভালো বিএনপি ছিল না, খারাপের সাথে আপোষ। আমাদের যৌক্তিক সেই দাবিগুলো আমি যেসব পক্ষের কথা বললাম তাদের কাছে চাইলে পরে তারা ব্যবস্থা নিলে পরে। অনেক ধন্যবাদ। এবং আগামীর জন্য আসলে প্রশ্নকে যে নির্বাচন কমিশনকে বারবার প্রশ্নবিদ্ধ করে তার আন্ডারে যদি আবার নির্বাচন করতে হয় তখন হেরে গেলে আবার কোন পথে আমরা যাবো? কাজে আগামীতে নিশ্চয়ই করণীয় কথা হবে। আজ শেষ করছি, ধন্যবাদ।